আচ্ছা, আমরা অঙ্কোলজি ক্লাসের আজকে তৃতীয় সেশন নিব। এই ক্লাসে মূলত আমি কিছু ডেফিনিশন পড়াবো, বিশেষ করে অ্যাট্রপি কি জিনিস, হাইপারট্রপি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, হাইপোপ্লাসিয়া, অ্যাপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া, এমাপ্লাসিয়া এন্ড নিউপ্লাসিয়া। মানে এই জিনিসগুলা কোনটা কি জিনিস, এই অংশটাই মূলত আজকে কভার করা হবে। কোনটা কি জিনিস, এখানে 9টা ডেফিনেশন আছে, 9টা ডেফিনেশনকে আমি কভার করার চেষ্টা করব। প্রিভিয়াস ক্লাসের আমরা একটু রিভিউ করে নিলাম, যেটা আমরা রেগুলার মেইনটেইন করব। ওটা আমাদের গত ক্লাসের 2টা কোশ্চেন ছিল, ট্রিটমেন্ট অফ লাং ক্যান্সার। রিয়ার কোশ্চেনটা করা ছিল যে স্যার লাং এ যদি ক্যান্সার হয় তাহলে কি আমরা ওই অংশটা কেটে ফেললে চিকিৎসা করা যাবে কিনা। আচ্ছা, এ ব্যাপারে আমাদের যেহেতু অনকোলজি কোর্সে বেশি ডিটেলস যাওয়ার সুযোগ নেই, এটা একটা প্যাথোলজি ডিপার্টমেন্টের কোর্সের একটা চ্যাপ্টার মাত্র, এই জন্য তোমাদের সাধারণ আইডিয়ার জন্য কিছু বলছি। যদি কোনো অ্যানিমেলকে চিকিৎসান্তে দেখা যায় যে তার লাং ক্যান্সার ধরা পড়েছে, বা অনেক ক্ষেত্রে পাওয়া যায়, বিশেষ করে ডগের ক্ষেত্রে পাওয়া যায় তুলনামূলক বেশি, এগুলিকে পালমোনারি কার্সিনোমা ইন জেনারেল বলা হয়। লাংসের কার্সিনোমা হলে পালমোনারি কার্সিনোমা বলা হয়। যদি সেটা গ্ল্যান্ডুলার রিলেটেড হয় তাহলে সেটাকে অ্যাডেনোকার্সিনোমা বলা হবে। আর যদি এটা অ্যালভিউলিতে কভার করে অ্যালভিউলার কার্সিনোমা বলা হতে পারে হবে। যেটা সবচেয়ে ডেঞ্জারাস সেটি হচ্ছে 80% বা তার চেয়েও বেশি ক্ষেত্রে লাংসের এই ক্যান্সার ম্যালিগন্যান্ট ক্যান্সার, যেটা আমরা এক্স-রে মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি। এক্স-রে, আল্ট্রাসাউন্ড, এই ধরনের ম্যাটেরিয়ালিস্টিক সাপোর্ট নিতে পারি। তারপরে আমরা থোরাকোস্কোপি করতে পারি। থোরাকোস্কোপি কি, থোরাসিক ক্যাভিটি বা এই থোরাক্সের ভিতরে এন্ডোস্কোপির মাধ্যমে ভিতরের বায়োপসি করা, ভিতরের এক্সামিনেশন করা, এগুলি। যেটা মূল কোশ্চেন ছিল সেটা হচ্ছে সার্জিক্যাল রিমুভাল সম্ভব কিনা বা করা হয় কিনা। ইয়েস, এটাতে সার্জিক্যাল রিমুভাল করা যায় যদি একটা পার্টিকুলার লোবে যদি সীমাবদ্ধ থাকে সেই টিউমারটা বা ক্যান্সারটা, তাহলে ওই পার্টিকুলার লোবটা রিসেকশন করে দিলে বা ডিসেকশন করে দিলে, কেটে ফেললে, তাহলে সেটাকে অধিকাংশ ক্ষেত্রে রিকভারি করা সম্ভব। স্যার একটা কোশ্চেন। বলো। স্যার প্রথমে যখন স্যার ক্যান্সারটা ডিটেক্ট হয় তখন একটা সার্জারি করার কথা বলা হয়, ওইটা কি স্যার, মানে ওইটা কি রিমুভালের জন্য নাকি এর জন্য প্রথমেই, মানে ওইটা কি এই যে স্যার সার্জিক্যাল রিমুভালের সার্জারি নাকি জাস্ট প্রথমেই দেখার চিকিৎসা, জন্য? প্রথমে তো তো থেরাপি দেওয়া হয়। সার্জারি করে না। তোমরা যদি তোমাদের কারো অভিজ্ঞতা থাকে বা খেয়াল করো, দেখবে যে প্রথমে তারা আগে থেরাপি দিয়ে এটাকে কন্ট্রোলে নিয়ে আসে। একটা থেরাপি দিয়ে, একটা সিরিজ অফ থেরাপি দিয়ে এটাকে কন্ট্রোলে নিয়ে আসে। প্রথমেই তো কোনো সার্জারির কথা বলে না। সবকে কোনটার কথা বলছে বলো তো? না স্যার ওই মানে ওই যে টিউমার রিমুভ করে স্যার, এরপরে মানে আমার একটা ফ্রেন্ডের স্যার এরকম আর কি টেস্টিকুলার ক্যান্সার আর কি হয়েছে, মানে টিউমার ছিল ওটা রিমুভ করছে, পরে ওইটা টেস্ট করে দেখছে যে স্যার ওইটা ক্যান্সার। এটা কি কার, তোমার বন্ধুর? জি স্যার। আচ্ছা আচ্ছা এখন আর কি থেরাপি দিবে বলতেছে যে স্যার কিমো দিবে, তারপরে আচ্ছা। ঠিক হবে আর কি। প্রথমেই ইউজুয়ালি সার্জারি করে না, সার্জারি করে আগে কন্ট্রোল করার পরে সার্জারি, এরপরে আবার একটা লম্বা থেরাপি দেয়, যাতে যদি কোনো রিমেইনিং টিস্যু, ক্যান্সারাস সেল থেকে থাকে তাহলে সেটাকে যেন ডিস্ট্রয় করে দেয়। ইউজুয়ালি কেমোথেরাপি দেয় পরে। তো এই হলো প্রসেস ইউজুয়ালি। আর যদি এমন দেখা যায় যে সেটা স্প্রেড করেছে পুরো লাংসে, পুরো লাংস কেটে ফেলে তো সার্ভাইভ করা সম্ভব না, সেক্ষেত্রে কেমোথেরাপি দিয়ে সেটাকে কন্ট্রোল বা ট্রিটমেন্টের চেষ্টা করা হয়। সমস্যাটা হয়ে যায় যে এই লাং ক্যান্সার অধিকাংশ ক্ষেত্রে রিকারেন্ট হয়, মেটাস্টেসিস হয়ে যায়, পুরো বডিতে অনেক ক্ষেত্রে ছড়িয়ে পড়ে, অথবা রিকারেন্ট হয়। ট্রিটমেন্ট করার পরে অনেকদিন কেমোথেরাপি দিলে চিকিৎসক ডায়াগনোসিস করে দেখলে যে কোনো ক্যান্সারের টিস্যু নেই,
কোনো কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু 2-4 বছর 5 বছর 10 বছর পরেও সেটা আবার রিকারেন্ট করতে পারে, অর্থাৎ পুনরায় ফিরে আসতে পারে। এই ধরনের কেসে দেখা যায় যে মোস্টলি ডেথ হয়, মানে অ্যানিমেলটা মারা যায়। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন ছিল তানিয়া, সেটা হচ্ছে ক্যান্সার স্টেজ 0.3 বলতে কি বোঝায়। আমি এ ব্যাপারে স্টাডি করার চেষ্টা করেছি, কিন্তু ক্যান্সার 0.3 স্টেজের ব্যাখ্যা এখন পর্যন্ত আমি পাই নাই। তো গতকাল রাতে তানিয়ার সাথে একটু যোগাযোগ হয়েছে, সে বলছিল যে এটা ব্রেস্ট ক্যান্সার। তো আমি তারপরও যেটুকু পাওয়া গেছে বা বোঝা যাচ্ছে তার আলোকে ব্যাখ্যা দিচ্ছি। যদি আমি তানিয়াকে বলেছি ও যদি পারে রিপোর্টটা আমাকে দেখাবে, তাহলে আমার হয়তো আরেকটু ভালো করে বুঝতে সহজ হবে, কারণ তানিয়ার দেখা আর আমার দেখা আলাদা। একটা কথা মনে রাখবে যে তোমার একটা অ্যানিমেল দেখা আর একটা একটা খামারের একটা অ্যানিমেল দেখা, একটা সাধারণ মানুষের একটা অ্যানিমেল দেখা আলাদা জিনিস। তো এই জন্য যাই হোক, হয়তো থাকতে পারে এরকম কোনো হিডেন ইনফরমেশন সেখানে। তানিয়াকে বলেছি যদি পারে আমাকে যেন রিপোর্টটা দেয়। তো প্রাথমিক আইডিয়া হচ্ছে যে ব্রেস্টের অ্যারাউন্ডে অনেক লিম্ফ নোড থাকে, অনেক লিম্ফ নোড থাকে। এই লিম্ফ নোড গুলির মাধ্যমে ছড়িয়ে যেতে পারে ক্যান্সার। আর ব্রেস্ট ক্যান্সার মেয়েদের খুব কমন একটা ক্যান্সার। বেশ কিছু কারণেই এই ক্যান্সারটা সাস্টেইন করে এবং ডেট্রিমেন্টাল হইতে পারে অনেক ক্ষেত্রে, এবং হয়ও তাই। তো আমার কাছে যেটা মনে হয়েছে তানিয়ার কথা শুনে, সেটা হচ্ছে যে ক্যান্সার স্টেজ 3 হয়তো বা ইন্ডিকেট করেছে। 3 ইন্ডিকেট করে যে এর সাইজটা হচ্ছে মোটামুটি 5 সেন্টিমিটারের মতো, অথবা তার চেয়ে কিঞ্চিত বড় সাইজটা। আর এটা হলো ক্যান্সার স্টেজে চলে গেছে, অর্থাৎ টিউমার থেকে এটা ক্যান্সার চলে গেছে, অর্থাৎ মেটাস্টাসিস হয়ে গেছে। তবে তারপরে সৌভাগ্যের বিষয় যে ওই ব্রেস্টেরই বিভিন্ন জায়গার মধ্যে এটা সীমাবদ্ধ আছে, অর্থাৎ বডির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েনি। এখানে কোনো এক্সট্রা সেলুলার ভেসিকল পাওয়া যায় না। যার ক্যান্সার স্টেজ 3 হয় তার ক্ষেত্রে 5 বছর বা তার বেশি বয়স বেঁচে থাকার সম্ভাবনা 61%, প্রিভিয়াস যে রিসার্চ হয়েছে তার ভিত্তিতে। এ নিয়ে কোনো কাউন্টার কোশ্চেন আছে তানিয়া বা তোমাদের কোনো? আচ্ছা, আমরা তাহলে আমাদের যে মূল টপিক সেই মূল টপিকে যাই। আর পিলিওমরফিক জিনিসটা কি? কোনটা প্লিওমরফিক? জি স্যার। প্লিওমরফিক মানে হচ্ছে মরফোলজি, বা একটা টিস্যুতে, যেমন আমাদের স্কিনে, স্কিনে কি ইউজুয়ালি যদি তুমি বিভিন্ন জায়গার টিস্যু নাও, হিস্টোলজি কিন্তু সিমিলার হবে, হবে না? অবশ্য জায়গা ভেদে কিঞ্চিত ভ্যারি করে, কিন্তু একই জায়গায় পাশাপাশি যদি নাও তাহলে সেম হবে। তো প্লিওমরফি বোঝায় যে বিভিন্ন মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর সেল কাছাকাছি থাকা বা সেল পাওয়া। প্লিওমরফি মানে অনেকগুলি মরফোলজিক্যাল ক্যারেক্টার থাকে, বহু মরফোলজিক্যাল ক্যারেক্টার। বোঝা গেছে? বোঝা গেছে কিনা? জি স্যার। রেসপন্স করতে হবে, না বললে, না বুঝলে কাউন্টার কোশ্চেন করতে হবে যে স্যার আবার বলেন বা বুঝি নাই। মানে ইউজুয়ালি সেলগুলি পাশাপাশি অবস্থিত সেলগুলি সিমিলার ক্যারেক্টারিস্টিক্স এর হয়, সিমিলার সাইজে হয়, ইউজুয়ালি সিমিলার সাইজ, সিমিলার টাইপ, যেমন কলামনার। তো যখন বিভিন্ন ধরনের সেল হয়, যেমন হইতে পারে যে সাইটোপ্লাজম, একটা সেলে সাইটোপ্লাজম অনেক কম, একটা সেলে সাইটোপ্লাজম অনেক বেশি, তারপরে মাইটোকন্ড্রিয়ার সংখ্যাও হইতে পারে। এই যে প্লিওমরফি মানে বহু ক্যারেক্টারিস্টিক্স, মরফোজম। আচ্ছা, আমাদের যে প্রথম ডেফিনেশন আজকের ক্লাসের সেটা হচ্ছে যে অ্যাট্রপি। অ্যাট্রপি তোমরা যখন প্যাথোলজিতে পড়বে প্রায় অ্যাট্রপির টার্মটা পাবে। অ্যাট্রপি কি জিনিস? ডিক্রিজ ইন সাইজ, সাইজটা ছোট হয়ে যাবে। কি হবে? এটা কিসের সাইজ? বডি পার্টসের। বডি পার্টসের কি জিনিসের? সেলের হইতে পারে, অর্গান হইতে পারে, আদার টিস্যুর হইতে পারে। যেটা একসময় নর্মাল সাইজে ছিল, কিন্তু আচ্ছা
যেটা হয়তো একটা সময় নর্মাল সাইজে ছিল, হয়তো না, একটা সময় নর্মাল সাইজে ছিল, কোনো কারণে সেটা ধীরে 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 ছোট হয়ে গেছে। এটা ফিজিওলজিক্যাল কারণ হতে পারে, প্যাথোলজিক্যাল কারণ হতে পারে, অর্থাৎ স্বাভাবিকভাবে হইতে পারে, অস্বাভাবিক কারণ বা রোগের কারণেও হইতে পারে। এটা কি হইতে পারে? সেলের সংখ্যা কমে যেতে পারে, সেলের সাইজও কমে যেতে পারে, যে কোনো কারণে যে কোনো ভাবে হইতে পারে। যেমন মেয়েদের যখন রেগুলার পিরিয়ড হয়, তারপরে ওই যে কর্পাস লুটিয়াম ডেভেলপ করে ওভারির মধ্যে। ওভারির মধ্যে যখন ওভুলেশন হয়, রিমেইনিং ম্যাটেরিয়ালস দ্বারা রিমেইনিং টিস্যু সেগুলো সবকিছু দিয়ে একটা কর্পাস লুটিয়াম হয়, সেটা পরবর্তীতে অ্যাট্রোফাইড হয়ে যায়। যেমন স্কিন, বৃদ্ধ মানুষের স্কিন রিঙ্কলড হয়ে যায়, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল প্রসেস, ইউটেরাসে হয়। তারপরে বৃদ্ধ বয়সে মহিলাদের কি হয়, বা গাভীর ক্ষেত্রেও যে ব্রেস্ট অনেক শুকিয়ে গেছে মনে হয়, এগুলো হচ্ছে অ্যাট্রোফাইড। এই যে দেখো অ্যানিমেলটা, বিশেষ করে অনেক বয়স্ক যখন অ্যানিমেল হয় তখন শুকিয়ে যায়। আমরা যদি খুব সহজে বলি, সহজ ভাষায় বলতে চাই, তাহলে আমরা যেটাকে বলি যে শুকায়ে গেছে, এইটা অ্যাট্রোফি এক ধরনের। তবে অ্যাট্রোফি একটু সায়েন্টিফিক, শুকায় যাওয়া আমরা অনেক ভেগ টার্মে ব্যবহার করি। এই যে দেখো একটা টিস্যু, একটা মাসল, ফর এক্সাম্পল এটা একটা মাসল, 0 উইক, 1 উইক, 2 উইক, 4 উইক এবং 8 উইকে, 8 সপ্তাহের লম্বা ডিউরেশনে এই যে মাসকুলার টিস্যুটা কি হয়েছে, ধীরে 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 ছোট হয়ে গেছে। দিস ইজ কল্ড অ্যাট্রফি। অ্যাট্রফি যদি হয় তাহলে আমরা হাইপারট্রফি কোনটাকে বলি? হাইপারট্রফি একটু অপোজিট জিনিস কিছুটা, সেটা হচ্ছে ইনক্রিজ দ্য ভলিউম অফ অ্যান অর্গান অর টিস্যু ডিউ টু এনলার্জমেন্ট অফ ইটস কম্পোনেন্ট সেল। অর্থাৎ সেলগুলি বড় হয়ে যাওয়ার কারণে কোনো একটা টিস্যুর বড় হওয়াকেই বলা হচ্ছে, অথবা একটা অর্গানের বড় হওয়াকেই আমরা বলবো হাইপারট্রফি। এই যে দেখো একটা ডগ অনেক মাসকুলার হয়ে গেছে, মাস্তি বা জাস্তি বডি হয়ে গেছে। তাহলে আমরা যদি ছবিকে দেখাই খুব সহজ করে, নর্মাল 4টা সেল আছে, এই 4টা সেলই বড় বড় সাইজ হয়, বড় হয়ে গেছে, বেশি জায়গা নিয়েছে, ফুলে উঠেছে, এটাকে বলা হচ্ছে হাইপারট্রফি। ইউজুয়ালি হাইপারট্রফির সাথে একটা জিনিস হয় হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়া কোনটা? হাইপারপ্লাসিয়া হচ্ছে যখন টিস্যু সেলের সংখ্যা বেড়ে যাবে, সেটাকে বলা হচ্ছে হাইপারপ্লাসিয়া। আর হাইপারট্রফি হচ্ছে সেলের সাইজ বড় হয়ে যাওয়া। It's 11 hours. তাহলে হাইপারপ্লাসিয়া কি জিনিস? হাইপারপ্লাসিয়া হচ্ছে ইনক্রিজ দ্য নাম্বার অফ সেলস ইন অ্যান অর্গান অর টিস্যু। এটা নর্মাল হয়তো, মানে নর্মাল, এটা হচ্ছে নর্মাল, কিন্তু যখন সেলের মরফোলজি চেঞ্জ হয়ে যাবে, এটা ধীরে ধীরে আবার আলটিমেটলি এটা কি হইতে পারে, ক্যান্সারে ডেভেলপ করতে পারে এখান থেকে। এবং যখন কোনো একটা অ্যানিমেলের কোনো অর্গান বড় হয়ে যায়, ইউজুয়ালি হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া একসাথেই ঘটে। সেলের সংখ্যাও বড় হবে, সেলের সাইজও বড় হবে। আচ্ছা, এরপরে এসব মেটাপ্লাসিয়া। মেটাপ্লাসিয়া কি জিনিস? মেটাপ্লাসিয়া হচ্ছে রিপ্লেসমেন্ট অফ ওয়ান ডিফারেন্সিয়েটেড সেল টাইপ উইথ আনাদার ম্যাসিভ ডিফারেন্সিয়েটেড সেল টাইপ। অর্থাৎ এক ধরনের সেল আরেক ধরনের সেল দ্বারা প্রতিস্থাপিত হবে, এটাকে বলা হচ্ছে মেটাপ্লাসিয়া। যেখানে এটা ইউজুয়ালি নরমালি কোনো একটা সেলে পাওয়া যায় না। ধরো যে জায়গায় যে টিস্যুটা আছে ওই রিলেটেড ওই ধরনের টিস্যু থাকার কথা, কিন্তু যদি সেটা রিপ্লেসড হয় অন্য রকমের টিস্যু হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো মেটাপ্লাসিয়া। এই যে দেখো একটা একটা টিস্যুর কি গঠন ছিল? টিস্যুটা গঠিত হয়েছিল সিম্পল কলামনার সেল দ্বারা। এই সিম্পল কলামনার সেলগুলি একটা সময় এক্সটার্নাল স্টিমুলাস, হয়তো কোনো প্রভাবে সেটা কি হয়েছে, কিছু সেল সেখানে স্কোয়ামাস সেল হয়ে গেছে। এইটা আরো ফার্দার লং টার্মে সেটা ধীরে ধীরে কি হয়ে গেছে, স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হয়ে গেছে, সেটা স্ট্রাটিফিকেশন হয়ে গেছে। যেখানে যে সেলটা পাওয়ার কথা নয়, এরকম সেল যদি ওই রেগুলার সেল থেকে পরিবর্তন হয়ে ইরেগুলার সেল হয়, তখন সেটাকে বলা হয় মেটাপ্লাসিয়া।
এই মেটাপ্লাসিয়া থেকে ইউজুয়ালি ডিসপ্লাসিয়া হয়, ডিসপ্লাসিয়া থেকে অনেক সময় ক্যান্সার হইতে পারে। এই যে presence of abnormal cells within the tissue or organ, this is called dysplasia. It may sometimes become cancer. এই dysplastic সেলটা ক্যান্সার হতে পারে। ডিসপ্লাসিয়া মাইল্ড হতে পারে, মডারেট হতে পারে, সিভিয়ার হতে পারে। এবং এই যে গ্রেডিং ভিত্তি করে যে এই সেলটা মাইক্রোস্কোপে যদি আমরা দেখি কতটা ইরেগুলার বা কতটা অ্যাবনর্মাল, কতটা মর্ফোলজিক্যাল চেঞ্জ হয়েছে তার ভিত্তিতে, এবং কি পরিমাণ টিস্যু এবং অর্গান এতে ইনভলভ হয়ে গেছে, এফেক্টেড হয়ে গেছে তার উপরে। যেমন আমরা দেখি বাম পাশে প্রথমটা হচ্ছে একটা নর্মাল টিস্যু, এটা হাইপারপ্লাসিয়া হয়ে গেছে, অর্থাৎ অনেক বেশি সেল গ্রো করছে এবং সেল অনেক বেশি হয়ে গেছে, সাথে ইরেগুলার সেল হয়ে গেছে, অ্যাবনর্মাল সেল হয়ে গেছে, এটা হচ্ছে ডিসপ্লাসিয়া। এই প্রলিফারেশন যখন আনকন্ট্রোলড হয়ে যাবে, নো ফাংশন, তখন সেটাকে আমরা বলবো, এবং যদি সেটা একই সাথে স্প্রেডও করে তখন তাকে আমরা ক্যান্সার বলবো। এই সিকোয়েন্স গুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করো, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। নর্মাল থেকে হাইপারপ্লাসিয়া হয়, হাইপারপ্লাসিয়া থেকে ডিসপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া থেকে ক্যান্সার। আবার অনেক সময় সরাসরি ক্যান্সার ইনিশিয়েটেডও হতে পারে যদি স্ট্রং কোনো কার্সিনোজেন সেখানে এফেক্ট করে। আচ্ছা, হাইপোপ্লাসিয়া, হাইপোপ্লাসিয়া মানে হচ্ছে, তোমরা দেখো এই যে প্রিফিক্স দেখছো, হাইপো মানে হলো বিলো, আন্ডার ডেভেলপমেন্ট অর ইনকমপ্লিট ডেভেলপমেন্ট অফ টিস্যু ইজ কল্ড হাইপোপ্লাসিয়া। গোনাডাল হাইপোপ্লাসিয়া হইতে পারে, এটা অ্যাপ্লাসিয়ার থেকে লেস ড্রাস্টিক। এই যে দেখো হাইপোপ্লাসিয়া বলতে কি, আমরা যদি ডান পাশের ইয়াটাকে স্ট্যান্ডার্ড মনে করি এবং সেটা স্ট্যান্ডার্ড কিনা সেটা তুমি সাইজ শেপ দেখে একজন ভেটেরিনারিয়ান বুঝবে যে কোনটা স্ট্যান্ডার্ড আর কোনটা বিলো। এই বাম পাশেরটা সেই তুলনায় অনেক ছোট, সেটাকে বলবো কি আমরা, হাইপোপ্লাসিয়া। এই যে দেখো ডান পাশের ওভারিটা বড় এবং স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু বাম পাশের ওভারিটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, খুবই ছোট। অ্যাপ্লাসিয়া, অ্যাপ্লাসিয়া মিন্স এ মিন্স নো, মানে no growth when an organ, limb and other body parts does not develop. এটা সাধারণত বার্থের সময়, জন্মের সময় দেখা যায়। এই যে দেখো এই হর্সের ক্ষেত্রে পায়ের দিকের কিছু স্কিন ডেভেলপ করে নাই। অ্যানাপ্লাসিয়া হচ্ছে কোয়ালিটেটিভ অল্টারেশন অফ ডিফারেন্সিয়েশন, poorly differentiated or undifferentiated, exhibit cellular pleomorphism। কে যেন জিজ্ঞেস করেছিল যে প্লিওমরফিজম বিভিন্ন ধরনের সেল হয়ে যাবে, অর্থাৎ এই সেলটা অল্টার্ড হয়ে যাবে। নিউপ্লাসিয়া হচ্ছে uncontrolled proliferation and abnormal mass of tissue forms when the grow and divide than they should, they more than they should। যে পরিমাণ ডিভাইড এবং গ্রো করার দরকার ছিল তার চেয়ে অনেক বেশি তারা ডেভেলপ করে, অথবা যে পরিমাণ মারা যাওয়ার কথা ছিল তার চেয়ে কম মারা যায়। এরকম ক্ষেত্রে নিউপ্লাসিয়া ডেভেলপ করে, এবং যেটা আলটিমেট আমাদের মূল টার্গেট নিউপ্লাসিয়া বা নিউপ্লাজম। নিউপ্লাজম কি আমরা বলেছি, বেনাইন হতে পারে, ম্যালিগন্যান্ট হতে পারে, তোমাদেরকে ছবিটা দেখিয়েছি। সামারি হচ্ছে, দেখো হাইপো মানে কি, লোয়ার, অর্থাৎ সেলের সংখ্যা কমে যাবে। হাইপার মানে কি, হাইপারপ্লাসিয়া মানে সেলের সংখ্যা বেড়ে যাবে। নিউপ্লাসিয়া মানে ক্যান্সার হবে। ডিসপ্লাসিয়া মানে হচ্ছে ইরেগুলার বা অ্যাবনর্মাল। মেটাপ্লাসিয়াও কাইন্ড অফ অ্যাবনর্মাল। অ্যানাপ্লাসিয়া হচ্ছে একটু আগে যেটা বললাম যে প্লিওমরফিক হইতে পারে। এই দুটা ছবি যদি তোমরা দেখো তাহলে কি পুরো সামারিটা তোমাদের মাথায় চলে আসবে। দেখা হবে আবারও আগামী ক্লাসে, তবে আগামী ক্লাসটা আমার একটু দেরি হবে, আমার সামনে পরীক্ষা। আপাতত আমার ক্লাস স্থগিত থাকবে পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত। বোঝা গেছে? Yes, sir. Sir, neoplasia slightly